প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের এই ভিডিওতে জামাতের আমিরের যুদ্ধ ঘোষণা, কার বিরুদ্ধে, কেন তিনি যুদ্ধ ঘোষণা করেছেন, যুদ্ধ কবে হবে, আগে কি যুদ্ধ ছিল কিনা, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। তিনি বলেছেন যে 24-এর আন্দোলন, একটা অনুষ্ঠানে বলেছেন 24-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা রিহার্সেল। ফাইনাল যুদ্ধ বর্তমান সরকারের বিরুদ্ধে হবে। তার মানে বর্তমান সরকারের আগের সরকার বর্তমান সরকারের চেয়েও ভালো ছিল। ফ্যাসিবাদের চূড়ান্ত সীমায় বর্তমান সরকারে পৌঁছেছে। আমাদের আমিরে জামাতের ভাষ্য অনুযায়ী আগের যুদ্ধটা ছিল যুদ্ধের মহড়া, রিহার্সেল, আর এই সরকারের বিরুদ্ধে হবে ফাইনাল যুদ্ধ। সেই ফাইনাল যুদ্ধ সম্পর্কে তিনি কি বলেছেন সেটি আপনাদেরকে শোনাবো। তার মানে তিনি বলছেন যে এখন ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়ে আছে বর্তমান সরকার, এবং বর্তমান সরকারের তাঁরা হচ্ছেন বিরোধী দল। এই সরকারের ফ্যাসিবাদ জামাতে ইসলাম কোথায় দেখেছেন সেটি একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই সরকার ফ্যাসিস্ট হয়ে থাকবে, কারণ জামাত যতদিন ক্ষমতায় না যাবে ততদিন কাউকেই কোনোভাবে ভালো লাগবে না। এই সরকারকে শেখ হাসিনা সরকারের চেয়েও জঘন্য ফ্যাসিস্ট হিসাবে তিনি ঘোষণা করেছেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কাকরাইলে একটা অনুষ্ঠানে এই কথা বলেন। আমি একটু পড়ে শোনাব এবং ছোট ছোট করে বলবো। তিনি বলছেন 2024 সালের আন্দোলনকে চূড়ান্ত যুদ্ধ মনে করার কোনো সুযোগ নেই। দেশবাসীর উদ্দেশ্যে বলছেন এটি ছিল চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তারা যেটা করেছিলেন সেটা ছিল মহড়া, একটা প্রস্তুতি ছিল। কিন্তু ওইটা যে প্রস্তুতি, তারপরে যে আবার ফ্যাসিবাদের উত্থান হবে, এটা কি করে জানলেন? এটা কি করে যে সেই রিহার্সেলটা যে করলেন, তারপরে যে তারা ক্ষমতায় আসতে পারবেন না, এটা বুঝেন নাই। তারা ক্ষমতায় যতক্ষণ না আসতে পারবেন ততক্ষণ ফ্যাসিবাদ থাকবে। এবং সেই কারণে এখন বলছেন যে বিগত 24 সালে যেটা হয়েছে সেটা রিহার্সেল, আসল যুদ্ধ বাকি রয়ে গেছে। আসল যুদ্ধ এখন হবে। যুদ্ধের প্রস্তুতি বা মহড়া বলে মন্তব্য করেছেন জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন 2024 সালের আন্দোলনে জেগে ওঠা মানুষ এখনো সজাগ রয়েছে যেই কোনো ফ্যাসিবাদ মোকাবেলায়। এখন কি আন্দোলন হলে আর সেই ধরনের মানুষকে পাবে? মানুষ কিভাবে সজাগ রয়েছে? ওনারা সজাগ আছেন শুধু জামাতে ইসলাম আর এনসিপি। দেশের সাধারণ মানুষ বুঝে গেছে যে 2024 সালে একটা বড় ধরনের প্রতারণা তিনারা করেছেন। সেই প্রতারণা দেশবাসীর সাথে আবারও করতে চান, এবং গত প্রতারণাকে তারা মহড়া বলেছেন, এখন মহড়া বলছেন, এতদিন বলেন নাই। এখন চূড়ান্ত মহড়া এই সরকারকে হুমকি দিচ্ছেন তারা প্রতি মুহূর্তে বিভিন্নভাবে। আচ্ছা, তার মানে জামাতে ইসলাম এনসিপিকে ক্ষমতায় যেতেই হবে, ঠিক আছে। গতকাল রাজধানীর কাকরাইলে এটা বলেছি আপনাদের সবাইকে, রচনা প্রতিযোগিতায় তিনি এই কথা বলেছেন। ডাক্তার শফিকুর রহমান বলেন 2024-এ যে মানুষগুলো জেগে উঠেছিল তারা সবাই মারা যায়নি। তারা সবাই তো মারা যায়নি, গুটি কয় মারা গেছে, আবার ফেরত এসছে। আমিরে জামাত ঠিকই বলেছেন, তারা সবাই মারা যায়নি, অর্থাৎ যাদেরকে শহীদ বলা হয়েছে তারা 400-500 জন তো ফেরত এসছে, এখনো ফেরত আসতেছে। বললো যে আমি মরি নাই, থানায় কমপ্লেন করতেছে, আমাকে জীবিত ঘোষণা করুন প্লিজ। আচ্ছা, যাই হোক, তিনি কি বলছেন, 24-এ যে মানুষগুলো জেগে উঠেছিল তারা সবাই মারা যায়নি, তারা ঘুমিয়েও পড়েনি। তারা ঘুমিয়ে পড়েনি, ঠিক আছে, ঘুমিয়ে পড়েছিল কেউ কেউ মারা গেছে, তো তারা ফেরত এসছে। তারা সজাগ দৃষ্টিতে সবকিছু প্রত্যক্ষ করছে। সজাগ দৃষ্টিতে কারা প্রত্যক্ষ করছে এখন বুঝেন আপনারা? জামাত এবং এনসিপি ছাড়া আর কেউ নয়। তারা আগে মহড়া করেছিল যুদ্ধের, এখন চূড়ান্ত মহড়ার জন্য অপেক্ষা করছে এই সরকারের বিরুদ্ধে। কেন চূড়ান্ত মহড়া? এই সরকার নাকি শেখ হাসিনা সরকারের চেয়েও বড় ফ্যাসিস্ট। শেখ হাসিনা সরকার 15 বছর সময় নিয়েছে, এই সরকার 5 মাস সময় নিয়েছে। এক্সকিউজ মি, 5 মাসে বড় ফ্যাসিস্ট হয়ে গেছে। আচ্ছা, তারা সজাগ। মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, কি হুঙ্কার! মূল যুদ্ধের আগে দেশের মানুষের সাথে যুদ্ধ করতে চায়, এক্সকিউজ মি, তাদের কসরত করতে হয়, মহড়া দিতে হয়। ওনারা 24-এরটা মহড়া বলছেন বারবার।
মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের মহড়া করতে হয়, কসরত করতে হয়। এরা যেন 24 সালকে ফাইনাল যুদ্ধ মনে না করে, অর্থাৎ যারা 24-এ যুদ্ধ করেছিল তারা যেন সেই যুদ্ধকে ফাইনাল মনে না করে। ফাইনালটা হবে বিএনপির সাথে। এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সেল, অর্থাৎ 24টা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সেল। এরা যেন 2024 সালের পর আশা করেছিলাম দীর্ঘদিন ধরে তৈরি হওয়া ফ্যাসিবাদের পঙ্কিলতা, ময়লা আবর্জনা পরিষ্কার হবে, কিন্তু তা হয়নি, বরং আবর্জনার পরিমাণ আরো বেড়েছে। কি বুঝলেন? মানে তারা বলছেন যে ফ্যাসিবাদের পঙ্কিলতা, ময়লা আবর্জনা পরিষ্কার হবে, কিন্তু তা হয়নি, ময়লা আবর্জনার পরিমাণ আরো বেড়েছে। অর্থাৎ ফ্যাসিবাদী সরকার এখন ক্ষমতায় আছে, জামাতে ইসলামকে ক্ষমতায় যেতে হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে। তিনি সেটাই বলেছেন। জামাতের আমির বলেন ফ্যাসিবাদ একটা সংক্রামক ব্যাধি। সংক্রামক ব্যাধি হলে এটা এক জায়গায় থেকে আরেক জায়গায় সংক্রমিত হয়। হ্যাঁ, সংক্রামক ব্যাধি যদি হয় ফ্যাসিবাদ, তাহলে জামাতে ইসলামও যদি ক্ষমতায় আসে, এনসিপিও যদি ক্ষমতায় আসে, তারা তো সংক্রমণ ব্যাধিতে আক্রান্ত হবেন। সংক্রামক ব্যাধিতে তো আক্রান্ত হবেন তারা নিজেরাও। আওয়ামী লীগের ফ্যাসিবাদ যদি বিএনপিকে গ্রাস করে, বিএনপির ফ্যাসিবাদ পরবর্তীতে যদি জামাত ক্ষমতায় আসে, জামাতের মধ্যেও সংক্রমিত হবে। এই ভাইরাস যার উপরেই ভর করবে, হ্যাঁ যার উপরেই ভর করবে, কথা সত্য। তার মানে জামাতের উপরে যখন সব ভর করবে তখন তারা ফ্যাসিবাদী হয়ে যাবে। সেই ফ্যাসিবাদী আমরা দেখতে পাচ্ছি 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকারও সেই রাস্তা ধরেই হাঁটছে। ঠিক আছে, এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদীদের রাস্তা, এই রাস্তা আয়নাঘরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা। আচ্ছা, অসংখ্য মানুষ হচ্ছে যেটা গোনা যায় না, ও অসংখ্য মানে এটা লক্ষ লক্ষ কোটি কোটি গোনা যাবে না, কিন্তু অসংখ্য মানুষ কোথায় বিনা বিচারে খুন হয়েছে? সংখ্যা গণা যায় তো। বাংলাদেশের মানুষ কাউকেও ওই পথে চলতে দেবে না, বাংলাদেশের সব মানুষ না, জামাত ইসলাম এবং এনসিপি। জুলাই জাদুঘর থেকে ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সরিয়ে ফেলা প্রসঙ্গে বিরোধী দলের নেতা বলেন, যারা সচেতন নাগরিক তাদের প্রত্যেকেরই এই জাদুঘর পরিদর্শন করা উচিত। কিন্তু দুর্ভাগ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলো এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ একটি দেশ ও রাষ্ট্রকে খুশি করার জন্য অনেক উপাদান এখান থেকে গায়েব করা হয়েছে। তা আপনারা ক্ষমতায়, আপনারা বিরোধী দল, অন্তর্বর্তীকালীন সরকার সময় আপনারা জাদুঘর বানাইছেন, কি কি ছিল সেটা এখন বলে দেন। সেটা নাই কেন বর্তমান সরকারকে বলেন, অথবা মোস্তফা সরোয়ার ফারুকী সাহেবকে জবাবদিহিতার আওতায় আনেন যে তুমি কি কি বানাইছিলা জাদুঘর, এটা জাতির সামনে বলো। সেটা এখন আছে কি না নেই, সেটা কি ঠিক আছে না নেই? আমরা কিভাবে বুঝবো যে আগে আর অনেক কিছু ছিল? দেশবাসী কিভাবে বুঝবে? ঠিক আছে, ফ্যাসিবাদ মানে ও পার্শ্ববর্তী দেশ মানে ভারত। ভারতের এখনো এত প্রভাব, এটা কিভাবে সম্ভব? যেখানে ইউনূস সরকার ভারতকে চোখে চোখ রেখে কথা বলেছে, দেখে নেবে বলেছে, যেখানে এনসিপির তরতাজা ছেলেরা এখনো আছে, হাসনাত সারজিস, যেখানে জামাতে ইসলাম এখনো আছে, সেখানে ভারতের প্রভাবে ওখান থেকে জাদুঘর থেকে জিনিসপত্র সরিয়ে ফেলা হয়েছে। এটা কিভাবে সম্ভব? তার মানে পুরো দেশ সবসময় চালায় ভারত। কিভাবে বললো আমিরে জামাত এই কথা যে ভারতের পার্শ্ববর্তী একটি দেশকে খুশি করার জন্য এখান থেকে অনেক উপাদান সরিয়ে নেওয়া হয়েছে? এখানে 1996 বা 47 সাল, 1946 বা 47 সাল থেকে শুরু করে অনেক রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের ধারা পুরোধা ব্যক্তিত্ব ছিলেন, তাদের তুলে ধরা হয়েছিল। কিন্তু এখানে এখন অনেক কিছু গায়েব করা হয়েছে। নির্বাচিত সরকার হাতে যখন আসছে তখন অনেক নির্যাতিত মানুষের স্মৃতিচিহ্ন ছবি সেখানে ছিল, এখন সেটা নাই। এখন ব্যারিস্টার ফুয়াদ এবং ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে জাদুঘর পরিদর্শনে পাঠানো হোক। তারা যদি হুঙ্কার দেয়, মোস্তফা সরোয়ার ফারুকীকে যদি আইনের আওতায় আনে, ডক্টর ইউনূস সরকারকে যদি আইনের আওতায় আনে, বর্তমান সরকারকে যদি আইনের আওতায় আনে, ব্যারিস্টার ফুয়াদ এবং ব্যারিস্টার শাহরিয়ার কবির এই ব্যাপারে সিদ্ধান্ত দেবেন যে জাদুঘরে কি থাকার কথা ছিল, কি পরিবর্তন করা হয়েছে ষড়যন্ত্র করে। ব্যারিস্টার শাহরিয়ার কবির বিশেষ করে ব্যারিস্টার শাহরিয়ার কবির থাকতেই হবে।
তিনি আরো বলেন, একটি নির্দিষ্ট দলের লোকদের খুশি রেখে বাকিগুলো গায়েব করা ফেলা হয়েছে। কোন নির্দিষ্ট দলকে, কোন নির্দিষ্ট দলের লোকদের স্মৃতি রেখে? বিএনপির, সেটাই তো বলতে যাচ্ছেন আপনারা। সেই সময় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনের কথা জানেন, যাকে প্রায় 200 দিন ধরে রিমান্ডে নেওয়া হয়েছিল। তারপরও তার উপর কি অত্যাচার করা হয়েছিল। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও তার নাম বলেছেন আক্ষেপ করে। এই স্মৃতিচিহ্নটি ছিল, তার স্মৃতিচিহ্নটি ছিল, সেটিও গায়েব করে ফেলা হয়েছে। এত বড় সাহস বর্তমান সরকার কি সেই সাহস করবে? যদি করে থাকে আপনারা তীব্র প্রতিবাদ করেন। ফারুক সাহেবকে বলতে বলেন, উনি কি কি স্কেচ কোথায়, জাদুঘরের যে ডিজাইন হয়েছিল সেটা দেশবাসীর সামনে প্রকাশ করা হোক। সেই ডিজাইনে কি কি ছিল আমরা দেখতে চাই। সীমান্তে ফেলানিকে অমানবিকভাবে ঝুলিয়ে হত্যা করার স্মৃতিচিহ্ন সেখানে রয়েছে, সেটাও নাকি গায়েব করা হয়েছে। তার মানে ভারতের এত সাহস, এত শক্তি এখনো কাজ করছে। আমাদের জাদুঘরে কি থাকবে থাকবে না সেটা ভারত নির্ধারণ করবে। এটা কিভাবে সম্ভব? আমির জামাত, হেফাজত, আমাদের মামুনুল হক সে হুঙ্কার দেবে, গর্জন করে উঠবে। আমাদের সারজিস আলম হাসনাত, এরা থাকতে এটা কিভাবে সম্ভব হয়? ব্যারিস্টার শাহরিয়ার কবির, না না, এটা মানতে পারছি না। এটা কিভাবে বলে? না, ঠিক আছে, ঠিক আছে, এটার বেশি লম্বা করতে চাই না। অর্থাৎ আমির জামাত আগে রিহার্সেল করেছে 24 সালে, এখন ফাইনাল যুদ্ধের জন্য, চূড়ান্ত যুদ্ধের জন্য তারা প্রস্তুত। যুদ্ধ হবে দেশের মানুষের সাথে, যুদ্ধ হবে বর্তমান সরকারের বিরুদ্ধে। বর্তমান সরকার আমির জামাতের বক্তব্য অনুযায়ী বিগত সরকারের চেয়ে বড় ফ্যাসিবাদ। সো এই ফ্যাসিবাদকে মুক্ত করার জন্য তারা বড় ধরনের একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এটা কিন্তু আমির জামাত যেমন তার পবিত্র মুখ দিয়ে বলছেন, কাজে এটা বিশ্বাস করতে হবে। তার মানে যুদ্ধ অতি সন্নিকটে, এবং যুদ্ধ কারো বিরুদ্ধে নয়, বর্তমান সরকারের বিরুদ্ধে। যারা নিজেরাও 24-এ যুদ্ধ করেছিলেন, রিহার্সেল করেছিলেন। এখন দেখা যাক এই রিহার্সেল করা দুই দলের মধ্যে যখন আবার যুদ্ধ শুরু হবে সেটা কেমন জমে। জি প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।